সামনেই বড়দিন, নিউ ইয়ার নিয়ে বেশ একটা লম্বা ছুটি পাওয়া গেছে। আর লম্বা ছুটি মানেই একটা ছোটোখাটো ট্যুর তো হবেই। নীলেশ কফির কাপে লম্বা একটা চুমুক দিয়ে বলল, দেখ আমি আগেই বলে দিচ্ছি, এবার যদি যেতে হয় কোনো ঠিকঠাক প্লেসে যাব। আগের বার ওই অভিরূপের মামার বাড়ি ওই বড় জমিদার বাড়িতে গিয়ে একটুও জমেনি। তোকে কে যেতে বলেছিল? সবাই পই পই করে বলেছিল ও বাড়িতে কিছু পাবি না। শোন শোন শোন, তোরটা একবার বলা উচিত ছিল নাকি? এবার কোনো অফবিট প্লেসে যাবো বলে দিলাম। আরে থাম থাম তোরা, এই দেখ আমি একটা দারুণ জায়গা খুঁজে বের করেছি, একদম পাহাড়ের বুকে, বারাং ভ্যালি টি এস্টেট বাংলো। এই দেখ ইন্টারনেট কি বলছে দেখ, বিগত কয়েক বছর ধরে এই বাংলোটি হন্টেড। লোকজন একেবারে প্রায় যায় না বললেই চলে। আমরা কিছু কমেও পেয়ে যেতে পারি। আরে পাস, আর কি চাই? তাহলে চলো হয়ে যাক। আচ্ছা এবার বল, ট্যুরটায় যাচ্ছিস তো? তাহলে এই উইকেন্ডে ফাইনাল করছি কিন্তু। আমি রাজি। তাহলে আমিও। পাহাড়ের পাকদণ্ডি পেরিয়ে আমাদের গাড়ি যখন বাংলোর সবুজ আগাছার সামনে এলো, তখন সূর্য মাঝ আকাশে। ওরে তাড়াতাড়ি গাড়ি থেকে নাম, চরম খিদে পেয়েছে। এই অভিরূপের খাওয়া ছাড়া আর কিছু মাথায় আসে না নাকি? দেখ জায়গাটার মধ্যে কিন্তু এটা সত্যি সাসপেন্স ব্যাপার আছে। দেখলি তো, স্টেশন থেকে একটা গাড়িও এদিকে আসতে চাইছিল না মাইরি। এটাই তবে সেই টি এস্টেট। আরে আরে আরে, ওই বাংলোর দরজার কাছে ওটা কে ওরম চিত হয়ে শুয়ে আছে? আমরা কাছে গিয়ে দেখলাম সত্যি একটা বুড়ো মতো লোক কুঁকড়ে শুয়ে আছে দরজার কাছে। মুখের কাছে গোটা কতক মাছি ভন ভন করছে। এই যে দাদু, ও দাদু শুনছেন? লোকটা বেঁচে আছে তো? আরে না না, সিওর নেশা করে পড়ে আছে। বলতে বলতেই দেখলাম লোকটা বিস্ময় আমাদের দিকে চোখ মেলে তাকিয়েছে। কে আপনারা? আমরা কলকাতা থেকে আসছি, এই বাংলোতে থাকার জন্য ঘর বুক করে রেখেছিলাম। ও, আপনারা চলে এসেছেন, ভিতরে আসুন, ঘর রেডি আছে। আমরা লোকটার পিছু পিছু বাংলোর ভিতরে প্রবেশ করলাম। বেশ পুরনো বাংলো, সাহেবী কায়দায় তৈরি, সম্ভবত সাহেব সুবোধের আমলেই তৈরি হবে। আমাদের ঘর দেখিয়ে দিয়ে লোকটা চলেই যাচ্ছিল। তারপর কি মনে হতে পিছনে ফিরে বললে, দাদা বাবুরা, একটা কথা বলে রাখি, এখানে যখন তখন হুটহাট করে বেরোবেননি, জায়গাটা সুবিধের নয়। এটা বাংলো না বয়েজ হোস্টেল যে যখন তখন বেরোনো যাবে না? আপনাদের ভালোর জন্যই বলছি, পরে বিপদ আপদ হলে বলবেননি। ও, আপনার নামটা যে জানা হলো না। সেপাই বাবু, কোনো দরকার হলে একবার হাঁক দেবেন। আজব লোক মাইরি। হ্যাঁ, যা বলেছিস। আরেকটু বাঁদিকে। কি করছিস বলতো? একটা ছবি তুলতে গিয়ে 1 ঘন্টা নিবি নাকি? সন্ধে হয়ে গেল প্রায়। আরে আরেকটু পিছনে যা, পিছনে আরেকটু পিছনে। কিসের ওপর বেকায়দায় পাটা পড়ে মুচকে গেল। এই সামনে, ঠিক আছিস তো? লাগেনি তো কোথাও? না, আরে কিসের জন্য একটা হোঁচট খেলাম। আরে এটা কি মাটিতে পড়ে আছে? দেখলাম একটা ছিন্ন বিচ্ছিন্ন পুতুলের দেহ তুলে ধরলো অভিরূপ। পুতুলটার একটা চোখ কেউ উপড়ে ফেলে দিয়েছে, পেটের কাজটা ছিন্ন ভিন্ন করেছে কেউ, দেখে শিউরে ওঠার মতো। ইস, কি এটা? কোনো ভূত টুতের কেস নেই তো? ছাড়তে, এ আবার কোত্থেকে ভূত টেনে নিয়ে এলো? না রে, ওই কেয়ারটেকার তখন বলছিল না, এই জায়গাটা ভালো নয়, তারপর একটা জনপ্রাণীও আশপাশে কোথাও নেই। হ্যাঁ, তুই বরং একটা গল্প লেখ, বাংলোর পাশে ভূতের বাসা। সব কিছুতে ইয়ার কি করিস না তো, আমার এসব ভালো লাগে বলে দিচ্ছি। রাত্রে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়তেই বাংলোর সামনের লনে বনফায়ারের ব্যবস্থা হলো। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমায় দেখিতে দেয় না। আরে থাম, তোর এই কাকের মতো গলার গান গাস নে তো। নত না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। এই কটা বাজলো রে? কেন, কি হয়েছে? না মানে খিদে চোখে অন্ধকার দেখছি।
এই শুরু হলো, এটা খাওয়া আর খাওয়া। আর দাঁড়া দাঁড়া, এই গোটা মুরগিটা রোস্ট হতে আরো অন্তত মিনিট 20-25 লাগবে। হ্যাঁ বলিস কি? এই আমার মাথায় না একটা হেভি আইডিয়া এসেছে। এখনো তো কিছুক্ষণ লাগবে নাকি? ট্রুথ অ্যান্ড ডেয়ার খেললে কিরকম হয়? ট্রুথ অ্যান্ড ডেয়ার? আরে বাস, এই জায়গায় কিন্তু এই গেমটা হেভি জমবে বাইরি। শুরু কর শুরু কর। পাশে রাখা জলের বোতলটা শুইয়ে দিয়ে গোল করে ঘুরিয়ে দিল অভিরূপ। বোতলের মুখটা ঘুরে ঘুরে গিয়ে থামলো সেই অভিরূপের দিকে। বল, ট্রুথ না ডেয়ার? অফকোর্স ডেয়ার। আমি কি তোদের মতো ভীতু নাকি? আচ্ছা দাঁড়া দাঁড়া, তবে যা যা দেখি বাংলোর পিছনে যে সিঁড়িটা দেখলাম সেটা দিয়ে 3 তলায় যে ঘরটা পাবি সেখান থেকে কিছু একটা নিয়ে দেখি। হ্যাঁ, এটা কোনো ব্যাপার হলো? আমি যাবো আর আসবো। দাঁড়াও, এ কি সর্বনেশে কাজ করতে চলেছো তোমরা? আর মাত্র কিছুক্ষণ, এক্ষুনি সব বন্ধ করে ফিরে যাও, না হলে অনর্থ ঘটবে। এটা আবার কে রে? চমকে তাকিয়ে দেখি কালো আলখাল্লা পরিহিত অদ্ভুত চেহারার এক ব্যক্তি কিভাবে কখন যেন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। ও দাদা, কোন যাত্রাপালা থেকে এসছেন? হাসো হাসো। আমার সতর্ক করার প্রয়োজন ছিল, তাই এসেছি। তোমরা আমার কথা শোনো, এতেই তোমাদের মঙ্গল, নয়তো চরম বিপদে পড়বে। তারপর লোকটা অন্ধকারে কোথায় যেন মিশে গেল, দেখতে পেলুম না। সত্যি মাইরি, এখানে সব আজব আজব লোকও থাকে। তাও এখন ভাগ্যিস কেয়ারটেকারটা নেশা করে পড়ে আছে, নয়তো ও দেখতিস জ্বালিয়ে মারতো। কি রে অভিরূপ, তোর কি ভয় করছে? ওরম ভিজে বেটালের মতো দাঁড়িয়েছিস কেন? ভয়? যা, তোর ডেয়ার কমপ্লিট কর তাহলে। আরে এসব আমার বাঁ হাতের খেলা আছে বুঝলি, 1 থেকে 15 গুণ, না 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 10 অব্দি গুণ, তার মাঝেই কেল্লা ফতে করে দেখাচ্ছি। ওকে, দেখা যাবে। যাও 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 না, যাও 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 যাও। প্রায় 15 মিনিট হতে চলল, অভিরূপের কোনো পাত্তা নেই তো। কি জানি, এতক্ষণে তো চলে আসার কথা। ভাই আমার কিন্তু ভয় করছে। চল তো একবার গিয়ে দেখি। চল চল চল। এই যে চারদিকে ধুলো আর মাকড়সার জাল, দেখে মনে হচ্ছে বহুদিন কারোর পা পড়েনি দিকটা। আচ্ছা, এত অন্ধকারের মধ্যে অভিরূপটা গেল কোথায় বলো তো? তাই তো বুঝতে পারছি না। অভিরূপ, এই অভিরূপ, অভিরূপ কোথায় তুই? অভিরূপ! সিঁড়ি দিয়ে উপরে উঠতেই হঠাৎ 3 তলার বন্ধ ঘরের ভিতর থেকে একটা বিকট হাসির শব্দ আমাদের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল। ঠেলা দিতেই ভাঙা কাঠের দরজাটা হাট হয়ে খুলে গেল। ভিতরে নিশ্ছিদ্র অন্ধকার। এই নীলেশ, আলোটাকে কোথায় সরালি আবার? নীলেশ, এই নীলেশ, অভি, এই অভি, অভিরূপ। বারবার ডেকে ওর কোনো সাড়া পেলাম না। পকেট হাতড়ে ফোন বের করে ফোনের টর্চের আলোর সামনে ফেলতেই সামনের দৃশ্য দেখে চমকে উঠলাম। কি এটা তো সেই ভুতুড়ে পুতুলটা। কড়িকার থেকে অমন ঝুলে আছে কেন? ওর 2 চোখ ভাটার মতো জ্বলছে। কে রে তুই? মরার জন্য এসেছিস? ঘাড়ের পিছনে হিসিস শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখলাম একটা মুন্ডবিহীন ধর হাওয়ায় ভর করে আমার দিকে এগিয়ে আসছে। আজ অনেক দিন বাদে ঘরে কারোর পা পড়লো। আজ থেকে তুই আমাদের সঙ্গী। সামনে তাকিয়ে দেখলাম আরেকটা মুন্ডহীন নারীর দেহ। বুঝলাম এই মুহূর্তেই আমার পালানো দরকার, কিন্তু আমার হাত পা অবশ হয়ে আসছে। সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে ক্রমশ। চোখের সামনে বদলে যাচ্ছে দৃশ্যপট। অন্ধকারে ঘরে আলোয় ভরে উঠল। কড়িকার থেকে ঝুলছে হলদে বাতির ঝালর। ভাঙাচোরা ঘরটি এখন সুসজ্জিত। কারা যেন উঁচু স্বরে কথা বলতে বলতে এদিকে এগিয়ে আসছে। এই ঘরের দরজা দিয়ে যে ব্যক্তিটি প্রথমে প্রবেশ করলো তাকে দেখে আমি চমকে উঠলাম। এই যে অভিরূপের মতো দেখতে, কিন্তু ওর পরনে ব্রিটিশ আমলের পুলিশের পোশাক, ওর গলার স্বর চেনা যায় না। ছি 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 কমলা, এ যে আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না। তোমার এত লোভ! তুমি
ছোট্ট বাচ্চা মেয়েটাকে শেষ অব্দি বিষ দিয়ে মারলে। আমি তোমাকে বিয়ে করার সময় একটাই শর্ত দিয়েছিলাম, আমার ছোট্ট মেয়েটা যেন কোনোদিনও না বুঝতে পারে যে তুমি ওর সৎ মা। আর তুমি কিনা। বেশ করেছি, আমি সব জানতে পেরেছি। তুমি তলে তলে তোমার সব সম্পত্তি তোমার ওই মেয়ের নামে করেছো। তুমি কি ভেবেছিলে তুমি তোমার যা ইচ্ছা তাই করবে, আর আমি কিছুই বলবো না? যা করেছি বেশ করেছি। শুনে রাখো, এর জন্য আমার বিন্দু মাত্র অনুতাপ নেই। কি এত নিষ্ঠুর তুমি, এত নির্মম? শোনো, তোমার মতো মানুষের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। আমার মেয়েকে মারার শাস্তি তোমাকে পেতেই হবে। কি কি তুমি আমায় মারবে? হ্যাঁ, তোমায় মারবো, তোমায় শেষ করে দেবো। ছাড়ো, ছেড়ে দাও। না, ছেড়ে দাও। না, আমি ছাড়বো না। ছাড়ো আমায়, ছাড়বো না। ছেড়ে দাও। সব যখন শেষ হয়ে গেল, আমারই বা বেঁচে থেকে আর কি হবে? তারপর পিস্তলটা নিজের মাথায় তাক করলো, তারপর উড়িয়ে দিল নিজের মাথার খুলিটাও। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার মাথার ভিতরে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, চারদিক বন করে ঘুরছে, যেন জ্ঞান হারিয়ে পড়েই যাচ্ছিলাম প্রায়। ঠিক তখনই কি বলেছিলাম তোমাদের? বলেছিলাম না এখানে এই ঘরে এই সময় না আসতে? কে? আমি দেখলাম রুদ্ধ দরজাটা কখন খুলে গেছে। সেখান থেকে ভেটে চোখ ঝলসানো সাদা আলোয় দাঁড়িয়েছে একটা লোক। দৈব চেহারায়, সেই কালো আলখাল্লা ঢলঢলে পাজামা। লোকটাকে বাইরে দেখেছিলাম। ও এখানে কি করছে? এখন ঘড়িতে কটা বাজে বলতে পারো? 12টা। ব্যাস, তুমি সময়কালের অমোঘ নিয়মেই ঘরে আটকা পড়ে গেছো। কতবার সাধলুম চলে যাও, তোমরা আমার কথা শুনলে না। এ ঘরে ওদের আত্মা আজও ঘুরে বেড়ায়। এ ঘর আজও থেমে আছে সেই সময়, আর তুমি সেই ঘরেই। আপনি কে? আমি আর কেউ নই, ধরে নাও সময়ের দূত। সময়ের দূত? হ্যাঁ, ঠিক আছে। তোমার যখন মনের আশ, তাহলে আটকায় কার সাথে? এই ঘরে আর একটা আত্মা বাড়বে। বিদায়, দেখা হবে কখনো। তারপর ঘরে থাকা সুবিশাল ঘড়িটা বিভৎস শব্দে ঠং ঠং করে বাজতে শুরু করলো। তখন রাত 12টা। টানা 5 মিনিট ধরে ঘড়িটা বেজে চললো। সেই শব্দে ঘরের চারদিক কাঁপতে শুরু করলো। সাথে সাথে দরজা জানলা ক্রমশ বন্ধ হতে শুরু করলো। আমার হৃৎপিণ্ড খুলেই যেন হাতে বেরিয়ে আসছিল। হেল্প, 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 প্লিজ হেল্প, কেউ বাঁচান। কোনো আর্তনাদি যথেষ্ট ছিল না সেসবের কাছে। কিন্তু এবার খেয়াল হলো, তখনও ঘরের একটা ঘুলঘুলি অবশিষ্ট আছে। ঘুলঘুলিটা সাধারণের থেকে তুলনায় বড়। মরবার আগে বাঁচার শেষ চেষ্টা কে না করে। তাই আমিও মরণ লাফ দিলাম সোফা থেকে। ঘুলঘুলির গর্ত থেকে উল্টে পাক খেপ শেষে মনে হলো অন্ধকারে কতগুলো বস্তার উপর পড়লাম। এই বিশ্ব, তোর কি হয়েছে রে? এই ও বেঁচে আছে তো? দেখ তো। না, সে তো পালস চলছে, কিন্তু অত ওপর থেকে ঝাঁপ দিল কেন বল দেখি? আমার মনে হয় জানিস তো, ও লং জাম্প প্র্যাকটিস করছে, পরের বছর অলিম্পিকে যাবে। তুইও মাইরি অভিরূপ, এই অবস্থা তুই আর কি? আপনি সেই পুলিশ অফিসারটা না? কিন্তু আপনার ড্রেস, বন্দুক ওসব কোথায়? ওরে বাবারে, এ তো দেখি পড়ে গিয়ে মাথা বিগড়ে গেছে। ওরে, আমি কাকুকে কি জবাব দেবো রে? এই চুপ। আচ্ছা বিশ্ব, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এই দেখেছিস, ও স্মৃতি যায়নি। আচ্ছা, তোরা আমায় ফেলে রেখে কোথায় চলে গিয়েছিলি বলতো? আমরা তো ভাবলাম আমাদের রেখে তুই চলে গিয়েছিলি।
আসলে আমরা মনে হয় এই বাংলোয় এক এক করে সবাই হারিয়ে গিয়েছিলাম। এখন চল চল, তো ট্রিটমেন্টের দরকার। হ্যাঁ, কিন্তু এই বাংলোয় আরেক মুহূর্ত নয় দারোগা বাবু। আপনি আপনি আমার সাথে চলুন। कुछ तो गड़बड़ है, कुछ तो गड़बड़ है यहाँ पे। কেসটা কি বলতো বিশ্ব? আগে বাড়ি চ, তারপর বলছি।